ঘড়িতে সকাল ৯টা বেজে ৩০ মিনিট। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরনী। গত রাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সবকিছু কেমন চকচকে দুধি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোঁধা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারপাশে শীতল মৃদু বাতাস। রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করেই নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢোকবার আগে মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কপাল কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখিয়ে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল। স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলার ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয়ে কেমন ভীতির উদ্রেক করল। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? আশপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বসো। নির্দেশ পেতেই অনুগত্যের ন্যায় বসল যুবক, মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু এগিয়ে জিজ্ঞেস করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামলেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলল, স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দেবে, ওনার সুগার ইস্যু আছে। কিছুক্ষণ আগে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুক খুক করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন, কবে আসছিস? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, কেন? মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সরফরাজ, আর এভাবে হর হামেশা আমাদের সাথে তুই দেখা করতে আসিস, তবে আমার পরিণতি কি হবে তা জানিস নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সরফরাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সরফরাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছে করে, একটু কথা বলতেও ইচ্ছে করে। কিন্তু কেন, উত্তর খুঁজে পায় না সরফরাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরী দিকে এগিয়ে সরফরাজ শুধায়, রূপকথার আমাকে মনে আছে? সরফরাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সরফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয় কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোকে রূপকথা ভুলে গিয়েছে। তোর সাথে কাটানো একটা মুহূর্তও তার মনে নেই। কতগুলো বছর ধরে একই প্রশ্ন আর একই উত্তর শুনে যাচ্ছিস, তবুও তুই সেই একই প্রশ্ন করেছিস বারবার। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সরফরাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সরফরাজ বলল, মন মানতে চায় না। আচ্ছা, বাদ দিনিস সেসব। এখানে রূপকথার প্রিয় চকলেটস আছে, ওকে দিয়ে দেবেন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব এখন আর রূপকথা পছন্দ করে না। বুঝিসই তো আজকাল কার মেয়ে কার ছেলে, স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ট। আবার যদি ফ্যাট বেড়ে যায় ওইসব ডায়েরি ফায়েরি নিয়ে ব্যস্ত থাকেন সারাক্ষণ, বুঝলি? লো ক্যালারি খাবার খায় সে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সরফরাজ। এরপর বলল, বছর 2 আগে যে ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চ স্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছে করছে সবাইকে। তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন, ডায়েরি দিয়েছিস? ভেতরে লেখা পড়ে আমাকে বলেছে সরফরাজ নামক কাউকে তো চিনি না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে গেল সরফরাজ। তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল, জুতো জোড়া লেগেছিল পায়ে? মনে মনে বেশ বিরক্ত হলেন এসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপরও
জোর করে টেনে টেনে বললেন। কখনো সিও দেখিনি, পছন্দ হয়নি তাই। সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটি কথা সারফরাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল, কিন্তু লেশ মাত্র মুখে ফুটিয়ে তুলল না সারফরাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল। একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল। এখানে সে তো আর থাকে না, ডাক্তারি পড়তে ঢাকায় চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নাম করা ডাক্তার হবে। মানুষের জন্য মায়া। কথাগুলো বলে কিছুটা দীর্ঘলায় বললেন। তোর মতো নির্দয় নয়। সুফিয়ান চৌধুরীর শেষ কথায় সারফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সারফরাজ কিছু বলার আগেই সুফিয়ান বললেন। ভালো পথে ফিরে আয় সারফরাজ। তুই সেই পথের প্রতীক হয়ে এসেছিস। সেই পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনে যে বড্ড ধাম। সারফরাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল। আমি ভালো আছি স্যার। কি পাপ করেছিস সারফরাজ? তুই কি ঘোর পাপী? কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসল না সারফরাজ। বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল। একটা ফেরারি আসামিকে খেয়েই বা মনে রাখবে বলুন? আমিও না। বলতে বলতে সারফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সারফরাজ, শুধু বলল। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ ওকে দিয়েছিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে স্বেচ্ছায় দিতে মোটেও ইচ্ছে করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক তা চাইনি। আসছি, এটাই আমার শেষ বাংলাদেশ আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন। কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সারফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন। এই যে। লম্বা সময় নিয়ে ছবিটি দেখে সারফরাজ ব্যথিত গলায় বলল। পুরো চেহারাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোন সরিয়ে নিতেই এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলো সারফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল। হোটেলে চলুন। সারফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। তুই আমাকে ক্ষমা করে দে সারফরাজ। এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যিই লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীর সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যাবাদী বাবা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথা পাগলামি। আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো থেরাপি দাগি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনে স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষা আমি ঢাল হয়ে নিজের বুক পেতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠ গড়ায় যদি হাজার দাঁড়ানো হয় তবুও আমি আপোষ করব না। আমি দুপুরের সূর্য যখন একদম তীর্যকভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কাজকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা আর ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতে এসে বলে উঠল। চল আমার সাথে। অবাক হয়ে শোধায় রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে উঠে। হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্ট। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ছাড়ি দিয়ে বলে উঠল। এই গরমে এসব আবল তাবল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংসে অটল থেকে বলে উঠল। আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডক্টর দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমেষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না দেখিস। ন্যালির লুচু মার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল। খালি ছেলে মানুষের প্রতি এত ইন্টারেস্ট কেন? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনেই ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছুই অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত। কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় গড়াতেই একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো।
ধোঁয়া ওটা খিচুড়ি দেখেই চোখ বড় বড় করে হামলে পড়লো ন্যালি। রূপকথা সেদিকে পাতা না দিয়ে জুসের স্ট্রোতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎ রূপকথার চোখ বিস্ফোরিত হলো। সেই সাথে কাস্তে কাস্তে নাকে মুখে জুস উঠে গেল। ন্যালি রূপকথার এহেন তামাশায় কপাল কুঁচকে শুধালো। কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলে নির্দেশ করতেই অপোজিট বিল্ডিংয়ে নজর দিল ন্যালি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে ন্যালির চোখে যেন সর্ষে ফুল ফুটল। রূপকথা ন্যালির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যে অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম, এই সেই। সম্বিত ফিরে পেয়ে ন্যালি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করছে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডক্টর হয়ে এখনই তার চিকিৎসা করাতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। ন্যালি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহনা, সুদর্শন ছেলের রহস্যময় না হলে কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতো হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রি রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সারফারাজ ঢাকায় যাবার জন্য ইমার্জেন্সি ফ্লাইট টিকিট কাটলো। নিজের জন্মভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে তাদের, বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সারফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমিতে আর কোনোদিন ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমে নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেয়েলি ক্লিপার, চকলেটসগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কোনো এক মায়ের বাঁধনে ফেলতে অপারক হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপেই সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সারফরাজ। কিন্তু তার আগে একবার সুভান গঙের হাবিলির দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভান গঙের বিশাল বাড়িটির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। দম্ভ নিয়ে যেই প্রাসাদ তুল্য বাড়িটির দাঁড়িয়ে থাকতো তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যেই হাবিলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয়ে পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শেওলার বাস। তা ছিল হেসে ঝোপঝাড় মারিয়ে উঠোনে প্রবেশ করলো সারফরাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটি এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল। তাতে সামান্য ভীত হলো না সারফরাজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানা বাড়ি। আফসোস, নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করলো সারফরাজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্ক কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরির ছলে সারফরাজের নাম ধরে ডেকে ওঠা, সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাওমাও করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারফরাজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে দগধগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন চুয়ে চুয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সারফরাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্য তার। এক পা দু পা করে নিজ কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারফরাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ একসময় আমরা কত আপন ছিলাম, একই পথে কত হেঁটেছি দুজন। আজ সবকিছু ধোঁয়াশা স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বুলালো সারফরাজ। বিছানার পাশেই অযত্নে ভাঙা ট্রাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে ট্রাঙ্কে হাত বুলালো সারফরাজ। অসাবধানতা বশত মরিচাযুক্ত ভাঙা টিনে কেটে গেল সারফরাজের আঙ্গুল। তাতে বিন্দু মাত্র ব্যথা অনুভব করল না সারফরাজ। ট্রাঙ্কের ভেতর এলোমেলো জিনিস দেখে অবাক হয়ে সারফরাজ মনে মনে বলল, রিসেন্টলি কে এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলেও আমার ট্রাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বুলালো সারফরাজ। সেরকম কিছুই আশা অনুরূপ মিলল না। শুধু মসৃণ দেয়ালে রঙের মুছে যাওয়া কালি বিদ্যুৎ। সেই রঙের সামনে দাঁড়িয়ে ব্রুকুচকে কিছু পড়ার চেষ্টা করলো সারফরাজ, কিন্তু আফসোস, কেউ নিষ্ঠুরভাবে সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছিয়ে দিয়েছে।
ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকছে। চারপাশ নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কুলে রাস্তার কুকুরগুলো ছুটোছুটি করে ঘেউ ঘেউ করে ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা, থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারি বাঁধা কংক্রিটের বিল্ডিং এ তা বাড়ি খেয়ে শস্য ধ্বনি তুলেছে। চারপাশ কেমন ছমছম ভুতুড়ে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচঢালা রাস্তা মারিয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সারফরাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুক সম গেট ডিঙ্গিয়ে বাড়ির খোদাই করা নামখরা এখনো জল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফরাজ। কেমন শুকনো ব্যথা বুকের ভিতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটা যেন এফর ওফর হলো। সহসাই বুক চেপে ধরে চোখ বুজে ফেলল সারফরাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধনহারা করলো সারফরাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়া মমতা ভালোবাসায় জড়াজড়ি করে আমরা এই ছোট্ট বাড়িটায় দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায়, আমি কোথায়, আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল সারফরাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি, কোনো কিছুর অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সারফরাজ আজ নিঃস্ব একাকী। কষ্ট জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফরাজ, কিন্তু জং ধরা লোহার গেট চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করল। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আঙিনায় ছোট একটা লাইট জ্বলছে। তকতকে পরিপাটি বাড়িটির চারপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব করে যত্ন নয়। সারফরাজের মায়ের হাতে লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফল ফুলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ চড়াচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সারফরাজের হাতের লিচু গাছটায় অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাবার উপক্রম। সেদিনের সেই ছোট্ট লিচু গাছ আজ সারফরাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সারফরাজ মনে মনে ভাবল হয়তো বাড়িটি কেউ দখল করে নিয়েছে, নয়তো প্রায় দুযুগ পরে এসে এমন অক্ষম অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফরাজ দরজায় খটখট শব্দ করল। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট দুয়েক পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধ হয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল চালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটির পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। এরপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় শুধালো, কামাল চাচা কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সারফরাজের মাথা ছুল। এরপর বাচ্চা শিশুর ন্যায় মুখ ভেঙে কেঁদে বলল, সাপু নাকি? আমার সাপু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফরাজ বৃদ্ধের হাত চেপে ধরতেই সারফরাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারী শরীরটা কুঁজো হয়ে গেছে। চোখ দুটো প্রায় দৃষ্টি শূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সারফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনো ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো, সেই যে না বলে মাকে খুঁজতে বাড়ি ছাড়লে আর ফিরলে না। একদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোন কমিশনারকে গুলি করে পালিয়েছো। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েও খুঁজেছি তোমাকে বাবা, পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতো এই বুড়োটাকে ফেলে চলে গেলে। যেই দায়িত্ব বাহার দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি আর যেতে পারি? 20টি বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা এসে পায়েই গালাগালি করে, বলে তোমরা সবাই মরে গিয়েছো। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় দায় মুক্ত করলো। ভিতরে এসো বাবা। কথাগুলো বলে সারফরাজকে টেনে ভেতরে নিয়ে গেলেন বৃদ্ধ।
অন্ধকার কক্ষ দেখে সারফরাজ শুধালো। ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধ মোম খুঁজতে খুঁজতে বলে উঠল। দীর্ঘদিন বিল না দেওয়াতে লাইন কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইনটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতেই হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সারফরাজ বসার ঘরটায় নজর বুলালো একবার। সে আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতন। জায়গার জিনিস জায়গাতেই রয়েছে। নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সারফরাজ বলে উঠল। আব্বুর জন্য যে এই টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে? বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল। পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারিনি বাবা। প্রবল অপরাধ বোধ কাজ করলো সারফরাজের ভেতর। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবনযাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সারফরাজ ব্যথিত হলো। সেই সাথে মাথা নিচু করে বলে উঠল। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল। আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেবো তোমায়। কথাটি বলিয়ে বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল। আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। আসলে বাবা, ঘরে তো কোনো খাবার নেই, কি দেই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তা ভীষণ মুগ্ধ করলো সারফরাজকে। যদিও খিদে সারফরাজের পেটে ইঁদুর ছুটোছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল। আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমোতে যাব। অনেক ধকল গিয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেবার ব্যবস্থা করবে। বা বকেয়া আছে, যা বকেয়া আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়তেই ফোনের টর্চ চালিয়ে নিজের কক্ষ অভিমুখে চলতে লাগলো সারফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠলেন। হাত পাকা আছে দিব, যদি গরম লাগে তো। সারফরাজ হাত ইশারায় নিষেধ করে বলল। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমোতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটি বলেই সারফরাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট বিছানা, বিছানার উপর ডাইনোসর পিলো, পরিচিত ঘ্রাণ, সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সারফরাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটি জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সারফরাজ। কিন্তু বিশাল দেহি শরীরটা এই ছোট বিছানায় সংকুলান হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসলো সারফরাজ। এরপর কাবাট খুলে বের করে আনলো সাদাফ শাহজাইনের জর্ড নেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর মাথার পেছনে দুই হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল। তোমার চাইতেও বড় হয়ে গেছে আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনুর অনেক উপরে। কথাটি বলেই চোখ বুঝে ফেলল সারফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল গড়িয়েই যাচ্ছে তো যাচ্ছে। সারফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল। তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুব, তুমি নিচে দাঁড়িয়ে বাহবা দেবে। আমি আকাশ ঠিকই ছুঁয়েছি, কিন্তু বাহবা দেবার তুমিটা নেই। এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নিষ্ঠুর, নিষ্ঠুর হৃদয়হীন সারফরাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে গুঙ্গিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের চরবস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। না সান্ত্বনার বাণী আওড়ালো, না কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালের ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে ন্যালি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতেই রূপকথা ন্যালির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা আমতা করে বলে উঠল। রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে ন্যালি বলে উঠল। ওখানে মরতে যাব কেন? ন্যালির বিছানার কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল। তোকে বলেছিলাম না সারফরাজদের বাড়ি যাব। ন্যালির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল। ও, মনে পড়েছে, তোর ছোটবেলার মনস্টার সেভিয়ারের বাড়িতে। তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। ন্যালি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল। এরপর বলল। আব্বু আম্মু যে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল। তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। ন্যালি কপাল কুঁচকে ধমকে বলে উঠে। ধুর বেটি, ঢাকা শহর এটা, হারিয়ে যাবি? আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিয়েছি। মুহূর্তেই আমজাদ হায়দারের ফোনে কল দিল ন্যালি।
রিসিভ হতেই ন্যালি বলে উঠল, রূপকথার আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। তোমাদের ফিরতে কি দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে। তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথা মলিন মুখ চকচকে হলো। ন্যালির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্য। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল। তার সাথে মিলিয়ে পড়ল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতো পরতে ইচ্ছে হলো তার। পনিটেইল স্টাইলে চুল বেঁধে চোখে অল্প কাজল আর নুট লিপস্টিক দিয়ে মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ন্যালি। এরপর বলে উঠল, ঠিকানা বলো। রূপকথা একটা কাগজ এগিয়ে বলে উঠল, 125/C, রামপুরা, ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 গড়াতেই উবারের ড্রাইভার এলো। ন্যালি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সারফরাজের। সকালের একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগায় কোমরের নিচে হাত বোলালো। মুহূর্তেই চক্ষু চড়ক গাছ হলো। এ কি, লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফরাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে চিনতে ডায়াল করলো অভিরূপের নম্বর। কিন্তু ফোন ঢুকলো না, নম্বর বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে পাকা হাসলো সারফরাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার চাইতে কুটিল মানুষ আর একটাও নাই রে। হঠাৎ দরজায় নখ হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সারফরাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো গরম গরম খাবে। সারফরাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুবান গঙের স্টাইলে লুঙ্গির পাড় উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফরাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সারফরাজ দেখছি বেটা হয়ে গেছে। নজরুলের কথায় সারফরাজ অল্প হাসল। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদির দোকানটায় মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না। তুমি আমার ভাই কম, বন্ধু বেশি। তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়ে। এরপর অবাক চোখে বলল, আলাদিনের চেরাগ পেয়েছো নাকি সাপু? সারফরাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতেও বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সারফরাজ। ফিরল 10 মিনিট পর। নজরুল এখনো সে স্থানে ঠাই দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেলে 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডেল মেলে ধরে বলল, দেখছো কি কারবার আব্বা? বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাবা মায়ের হাত আরো বড় ছিল নজরুল, এবারই নুন খেয়ে আজ তোরা এত বড়। সারফরাজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলারই খাবার বেশ পছন্দের ছিল সারফরাজের। মায়া চেষ্টা করতো প্রায় সময় এটা সারফরাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে 2টো পরোটা খেতে পারত সারফরাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমলো সারফরাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের চাইতে ভালো গোস্ত আর কেউ রাঁধতে পারে চাচা? বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে বলল, না। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সারফরাজ বলল, বেশ কয়েকদিন থাকবো। রাতে গরমে ঘুম হয়নি। সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। জুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামল রূপকথাদের উবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো ন্যালি আর রূপকথা।
ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে ন্যালি বলে উঠল, এইসব বড় লোকেদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি। জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতো বোধ হয়। নিয়ে এলি আমাকে।